Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আজকে 16ই আগস্ট 2025 সাল 16th আগস্টের যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং ডেলি নিউজ আমাদের হিন্দু নিউজ পেপারে পাবলিশড হয়েছে, দ্যাট উইল বি ডিসকাসড ইন কমপ্লিট ডিটেলস। তোমাদের সাথে নিউজ পেপারের কমপ্লিট অ্যানালিসিসের সাথে থাকবে বেশ কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ অ্যান এমসিকিউ, যেগুলো কিন্তু তোমাদের ওয়ান লাইনার যে পরীক্ষা অবজেক্টিভ টাইপের পরীক্ষায় কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের ডিসকাশন। সো দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার। অ্যাজ ইউ ক্যান সি, এখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যানালিসিস করতে হবে। ফার্স্ট অ্যানালিসিস ইজ দ্য ইভেন্ট অফ দ্য 79th ইন্ডিপেন্ডেন্স ডে, যেখান থেকে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার কলস ফর সেলফ রিলায়েন্স ফ্ল্যাগস ডেমোগ্রাফিক প্লট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডের যে অ্যাড্রেস স্পিচে প্রাইম মিনিস্টার বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করেছে উইথ রেসপেক্ট টু ইকোনমিক অ্যান্ড আদার রিফর্মস। তিনি হাইলাইট করেছেন ইন্ডিয়া মেড আর্মস অ্যান্ড উইপন সিস্টেম তৈরি করা হবে আফটার দ্য ম্যাসিভ সাকসেস গেইনড ইন দ্য অপারেশন সিন্দুর। নাও ট্রাই টু অ্যানালাইজ সাম অফ দ্য কি হাইলাইটস ইন হিজ স্পিচ। প্রথমত তিনি বলেছেন মিশন সুদর্শন চক্র, এই মিশনের আন্ডারে ইন্ডিয়া কিন্তু বিল্ড করবে নিজের এয়ার ডিফেন্স সিস্টেম বাই দ্য ইয়ার অফ 2035, যাতে কিন্তু ইন্ডিয়া একটা শিল্ড নিজেকে সিল্ড করতে পারে মিলিটারি এবং সিভিল এরিয়াসে, যাতে কিন্তু পিন পয়েন্ট টার্গেটেড ম্যানারে প্রিসাইজ স্ট্রাইক করতে পারে ইন্ডিয়া আন্ডার দ্য মিশন সুদর্শন চক্র। নেক্সট মিশন যেটা অ্যানাউন্সড হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। ইট ইজ এ স্কিম দ্যাট উড গিভ ওয়ান টাইম গ্র্যান্ট অফ 15,000 রুপিস টু ফার্স্ট টাইম এমপ্লয়িজ ইন দ্য প্রাইভেট সেক্টর, অর্থাৎ প্রাইভেট সেক্টরে যারা ফার্স্ট এমপ্লয়েড হবে, প্রথম প্রাইভেট সেক্টরে যারা এমপ্লয়ি হিসেবে যুক্ত হবেন, তাদের প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আন্ডারে ওয়ান টাইম গ্র্যান্ট হিসেবে 15,000 দেওয়া হবে এবং অ্যাজ অ্যান ইনসেন্টিভ হিসেবে এটা কাজ করবে, যাতে কিন্তু পিপল উইল গেট মোটিভেটেড টু এন্টার ইন্টু দ্য প্রাইভেট সেক্টর। এটা জব ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্টকে সাহায্য করবে এমনটাই জানানো হয়েছে। নেক্সট, মেড ইন ইন্ডিয়া সেমি কন্ডাক্টর প্রোগ্রাম, এটা লঞ্চ করা হয়েছে যাতে কিন্তু বাই দ্য এন্ড অফ 2025 ইন্ডিয়া কিন্তু সেমি কন্ডাক্টর চিপ তৈরির রেসপেক্টে কিন্তু সেলফ রিলায়েন্স অ্যাচিভ করতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস 2047-এর মধ্যে 10টা নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্টের যে নিউক্লিয়ার এনার্জি জেনারেশন ক্যাপাসিটি সেটাকে 10 গুণ বৃদ্ধি করা হবে। এই ছিল প্রত্যেকটা আলোচনা। নাও এই যে জায়গাটায় মেড ইন সেমি কন্ডাক্টর, এই সেমি কন্ডাক্টরটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে যে হোয়াট ইজ দ্য সেমি কন্ডাক্টর। পার্টিকুলারলি সেমি মিনস অর্ধ, কন্ডাক্টর মিনস হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ যার বা যে মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি ইজ ইন বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটার, দ্যাট পার্টিকুলার মেটেরিয়ালস আর কল্ড সেমি কন্ডাক্টর। বোঝা গেল? কন্ডাক্টর মানে কি, যারা খুব সহজেই হিট বা ইলেকট্রিসিটিকে ক্যারি করতে পারে। অন দি কন্ট্রারি ইনসুলেটার মানে কি, যারা দে আর নট গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মেনলি আমরা যদি দেখি সেমি কন্ডাক্টর কিন্তু বিভিন্ন যে ডিজিটাল টেকনোলজি ডিভাইস, সেখানে কিন্তু সেমিকন্ডাক্টর চিপকে আমরা অ্যাজ এ সোর্স অফ ইলেকট্রিসিটি হিসেবে কাজ করি বা ইউজ করা হয়, এবং সিলিকন ইজ ওয়ান অফ দ্য পিওর এলিমেন্ট, যেটা কিন্তু মোস্ট কমন আর্থের মেটেরিয়াল, যেটা কিন্তু সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। নেক্সট, সেমিকন্ডাক্টরকে আমরা দুভাবে ভাগ করতে পারি। ওয়ান ইজ দ্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, অ্যানাদার ইজ দ্য এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, এই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটার মানে কিন্তু ওয়ান সেকেন্ড, হ্যাঁ সরি, একটা ইন্টারাপশন হয়ে গেছিলো। এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মানে হচ্ছে পিওর ফর্ম অফ জার্মেনিয়াম এবং সিলিকন, অর্থাৎ যেটা আমাদের নেচারে পিওর ফর্মে পাওয়া যায় সেটাকেই বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। অন দি আদার হ্যান্ড সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেটা হচ্ছে দুটো টাইপের হয়। ওয়ান ইজ এন টাইপ, অ্যানাদার ইজ দ্য পি টাইপ। মেনলি এন টাইপ সেমিকন্ডাক্টরে
ডোনার প্রপার্টি হিসাবে একটা পেন্টাভ্যালেন্ট অর্থাৎ সেই সমস্ত এলিমেন্ট যাদের কিন্তু ভ্যালেন্স অরবিটালে 5টা ইলেকট্রন আছে এই ধরনের কম্পাউন্ড যেমন ফসফরাস, আর্সেনিক এদেরকে ড্রপ করা হয়। অন দি আদার হ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টরে যারা ট্রাইভ্যালেন্ট অর্থাৎ যাদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3টে এই ধরনের কম্পাউন্ডকে যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এদেরকে ড্রপ করা হয়। এরপর আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এন টাইপে যখন 5টা ইলেকট্রন যুক্ত কোনো একটা কম্পাউন্ডকে ডোনার ইম্পিউরিটি হিসেবে আমরা কন্ট্রিবিউট করি তখন দেখা যায় যে সিলিকনের চারপাশে একটা করে এক্সট্রা ইলেকট্রন তৈরি হচ্ছে এবং এই এক্সট্রা ইলেকট্রনকে বলা হয় ফ্রি ইলেকট্রন এবং সেটাই কিন্তু ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে। অন দি আদার হ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টরে দেখা যায় যে ফর এক্সাম্পল বোরনকে যদি আমরা ড্রপ করি বোরনের চারপাশে থাকা 3টে ইলেকট্রন কিন্তু পার্শ্ববর্তী 3টে সিলিকনের সাথে বন্ড করে বাট ওয়ান মানে অ্যাবসেন্স শুড বি প্রেজেন্ট কারণ একটা ইলেকট্রন বোরনের কাছে অ্যাবসেন্ট এবং এই জায়গাটায় একটা হোল তৈরি হয় অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়। এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট প্লেসটাই কিন্তু অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে এবং ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে। এই দুই টাইপের ইলেকট্রিসিটি আমরা দেখতে পাই, ওয়ান ইজ এন টাইপ অ্যানাদার ইজ দ্য পি টাইপ। নেক্সট এরপরে আমরা পরের আর্টিকেলে চলে যাব যে পরের আর্টিকেলটা কি। পরের আর্টিকেল হচ্ছে মেজর জিএসটি শেক আপ 12% এবং 28% স্ল্যাবকে তুলে দেওয়া হচ্ছে এবং ইউনিফর্মিটি এবং কম স্ল্যাবের মধ্যে যাতে জিএসটি ট্যাক্সকে রেগুলেশন করা যায় সেই আলোচনা আলোকপাত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পুরোপুরি দেখে নেব যে কি এই পুরো বিশেষত্বটা। মেনলি আমাদের কান্ট্রিতে ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের যে কনসেপ্ট সেটাকে 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা ইন্ট্রোডিউসড করা হয় এবং তার নামই হচ্ছে জিএসটি রিফর্ম। মেনলি জিএসটি রিফর্মের টিল নাও আমরা যদি দেখি মেজরলি আমরা 4টে স্ল্যাবের কথা দেখতে পারবো। ফার্স্ট অফ অল 0% ট্যাক্স পড়ে যেগুলো এসেনশিয়াল কমোডিটি লাইক ফুড আইটেমসের ওপর। নেক্সট 12%-এর যে ট্যাক্স সেটা কিন্তু 12% একটা এবং 18% একটা এই দুটো ট্যাক্স স্ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমাদের যে এসেনশিয়াল প্লাস লাক্সারি আইটেমস পড়ে। ফর এক্সাম্পল আমরা শ্যাম্পু, টেলিফোন, স্মার্টফোন, গ্যাজেটস, ইলেকট্রনিক্স মানে যে গ্যাজেট সেগুলো কিন্তু 12 থেকে 18%-এর যে কোনো একটা স্ল্যাবে পড়ে। নেক্সট আরেকটা হচ্ছে আইটেম অফ মাস কনজামশন যেগুলোকে প্রচুর মানুষ ইউজ করে সেগুলো 5% ট্যাক্সের স্ল্যাবে পড়ে। প্লাস যেগুলো ডিমেরিট গুডস ফর এক্সাম্পল অ্যালকোহল, টোবাকো, অয়েল সেগুলোর ওপর কিন্তু হাই রেট অফ চার্জ 28% স্ল্যাব পড়ে। এরপরে আমরা যদি দেখি বর্তমানে দুটো ট্যাক্স স্ল্যাব রাখার কথা বলা হয়েছে যার মধ্যে 99% কমোডিটিকে ইনক্লুড করার কথা বলা হয়েছে। প্রথমত 12% এবং 18% ট্যাক্স স্ল্যাবটাকে কিন্তু বলা হয়েছে এর মধ্যে সব কিছুকে ইনক্লুড করতে হবে। আমরা পুরো একবার ডিটেলসটা দেখে নেব যে রেট রিভিশন কী কীভাবে হয়েছে। এই যে আগের যে আইটেমটা ছিল এই যে 12% এবং এই যে 18% এটাকে এলিমিনেট করা হবে অর্থাৎ দ্যাট উইল বি ডান অ্যাওয়ে উইথ সুন। বলা হয়েছে যে এই 12% এবং 28%-এর জিএসটি স্ল্যাবটার মধ্যে সেটাই যে আইটেমগুলো আছে 12% যে স্ল্যাবের মধ্যে আইটেম আছে তার 99% আইটেমকে কমিয়ে দিয়ে তার উপর যে 5% জিএসটিকে ইম্পোজ করা হবে এবং 28% যে ট্যাক্স স্ল্যাব আছে তার মধ্যে থাকা 90% প্রোডাক্টকে কিন্তু 18%-এর স্ল্যাবে নামিয়ে দেওয়া হবে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এবার আমরা যদি এখনো পর্যন্ত কি কারেন্ট স্ল্যাব আছে তার মধ্যে আমরা দেখব 0.25% জিএসটি ইম্পোজ করা হয় ডায়মন্ড এবং সেমি প্রিসিয়াস স্টোনের ওপর, 3% জিএসটি দেওয়া হয় জুয়েলারি এবং প্রিসিয়াস মেটালসের ওপর। অ্যাপার্ট ফ্রম দিস এই 5%, 12%, 18%, 28%-এর স্ল্যাব আছে এবং কিছু কিছু ডিমেরিট প্রোডাক্টসের ওপর কম্পেনসেশন শেষেও চার্জ করা হয়। নাও হোয়াট ইজ দ্য প্রপোজ স্ল্যাব? প্রপোজ স্ল্যাবে বলা হচ্ছে এই 0.25 এবং 3%-এর স্ল্যাব অ্যাজ ইট ইজ বর্তমান থাকবে বাট 5% এবং 18% স্ল্যাবটাকেই মেনলি রাখা হবে এবং উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ সার্টেন কি 40% রেট বলে আর একটা ট্যাক্স জোন তৈরি করা হবে যেখানে মাত্র 5 থেকে 7টা আইটেম যেগুলোকে সিন গুডস অর্থাৎ যেগুলোকে গভর্নমেন্ট চাই এর ব্যান্ড হোক, এগুলোকে মানুষ কম ইউজ করুক, সেগুলোকেই শুধুমাত্র 40% ট্যাক্স জোনে রাখা হবে। সো দিস ইজ দ্য মেন কনসেপ্ট। নাও আমরা যদি দেখি
এন্টায়ার জিএসটির যে ট্যাক্সের ডিসিশন সেটা কে নেয়? জিএসটি কাউন্সিল নেয়। জিএসটি কাউন্সিল একটা কনস্টিটিউশনাল বডি, ইয়েস ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি, এবং আর্টিকেল 279 সাব ক্লজ এর মাঝখানে বা এর মাধ্যমে জিএসটি কাউন্সিলকে রেকমেন্ড করা হয় বা তৈরি করা হয়। এটা কবে ইন্ট্রোডিউসড হয়? 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। নাও কম্পোজিশনে কি আছে? ফাইন্যান্স মিনিস্টার হবে চেয়ারম্যান, এছাড়া প্রত্যেকটা স্টেটের যারা মানে ফিনান্স মিনিস্টার তারা থাকবে নমিনেট হিসাবে, এখানে জিএসটি কাউন্সিলে থাকতে পারে, এবং ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট রেভিনিউ অ্যান্ড ফিনান্স, অর্থাৎ ফিনান্স মিনিস্টারের নিচে যিনি ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট হবেন তিনিও কিন্তু জিএসটি কাউন্সিলের সদস্য হবেন। এরপর ডিসিশন কি হয়? 75% মেজরিটিতে ওয়েটেজ বেসিসে, অর্থাৎ 1/3% শেয়ার সেন্টারের কাছে থাকে, 2/3% শেয়ার স্টেটের কাছে থাকে, এবং তার ভিত্তিতেই কিন্তু বাই প্রপার ডিউ ভোটিং জিএসটি কাউন্সিলে এনি ডিসিশন নেওয়া হয়। নাও আমরা যদি জিএসটির কত ধরনের জিএসটিকে কালেক্ট করা হয় সেটার একটা ফিগার দেখি, তাহলে আমরা দেখব উইদিন দ্য স্টেট যদি কোনো ট্রানজাকশন হয় তাকে বলা হয়, তার উপর যে ট্যাক্স নেওয়া হয় তাকে বলা হয় ইন্ট্রা স্টেট জিএসটি, এবং সেটা হচ্ছে দুটো ট্যাক্স নেওয়া হয়, ওয়ান ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাদার ফর দ্য স্টেট গভর্নমেন্ট, অ্যান্ড দে আর নেমড অ্যাজ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। এরপর ওয়ান স্টেট থেকে আনাদার স্টেট এর মধ্যে যদি ইন্টার স্টেট যদি ট্রানজাকশন হয়, সাপ্লাই হয় গুডস অ্যান্ড সার্ভিসেস, তখন তার মধ্যে পড়ে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি, বা ইনি অ্যাডিশনাল যদি ট্যাক্স থাকে সেই ট্যাক্স পড়ে থাকে। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। নাও এই নিউজ আর্টিকেলের পর আমরা চলে আসবো পরের যে জায়গাটায়, দেখো আফটার দ্য চামোলি ডিস্ট্রিক্ট অফ দ্য উত্তরাখণ্ড ফ্ল্যাশ ইনসিডেন্ট, অ্যানাদার ইনসিডেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরে। দিস ইজ অলসো অ্যান আনবিয়ারেবল লস, এবং কাশ্মীরের কিস্তওয়াড় ডিস্ট্রিক্টে কিন্তু এই ফ্লাডটা হয়েছে। মুভিং টু দ্য নেক্সট যে পোর্শন, নেক্সট নিউজ, ফোর্থ নিউজ অফ দ্য ডে, সেটা হচ্ছে 6 killed 5 injured in Delhi as wall of Dargah near Humayun's tomb collapses. Mainly the one most important news is that হুমায়ুনস টুম্ব বা হুমায়ুনের কবরস্থান বা সমাধি ক্ষেত্র সেইটা কিন্তু নিউজে এসছে, এবং ইট ইজ প্রোটেক্টেড আন্ডার দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অ্যান্ড অলসো দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রিচ দ্য স্পট টু অ্যাকচুয়ালি মিটিগেট দ্য এন্টায়ার ইস্যু। নাও আমরা একবার দেখে নেব হোয়াট ইজ দ্য হুমায়ুনস টুম্ব অ্যান্ড হাউ ইট ইজ ইম্পর্টেন্ট। আমরা যদি পিকচারটা দেখি, দিস ইজ দ্য মেন এরিয়া, এবং আমরা যদি হুমায়ুনের সমাধিস্থল দেখি, এটা 1570 সালে তৈরি করা হয়, এবং ইট ইজ দ্য ফার্স্ট মেজর গার্ডেন টুম্ব যদি আমরা এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখি। মুঘল আর্কিটেকচারের একটা প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে এই হুমায়ুনের কবরস্থান বা সমাধিস্থল। আমরা পরবর্তীকালে তাজমহলের তৈরি হয়েছিল, কিন্তু তাজমহল তৈরির অনেক আগে যদি আমরা দেখি এই হুমায়ুনের টুম্ব ইট ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এটা কমিশন তৈরি করা শুরু করেছিলেন তার প্রথম ওয়াইফ, যার নাম হচ্ছে বেগা বেগম, এবং 1569 বা 1570-তে এটা পার্সিয়ান আর্কিটেকচার দ্বারা কিন্তু ডিজাইন করা হয়। এখানে এই পুরো এন্টায়ার এরিয়ার মধ্যে 16th সেঞ্চুরি মুঘল টুম্ব লাইক নীলা গুম্বাদ, ঈশা খান নিয়াজি, আফগান তিনি একজন নোবেল ছিলেন, তাদেরও কিন্তু আমরা ইম্পর্টেন্স বা তাদের প্রেজেন্স দেখতে পাই। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা ইনক্লুড হয় ইন দ্য ইয়ার অফ 1993, এবং এএসআই এবং আগা খান ট্রাস্ট ফর কালচার এই এন্টায়ার এরিয়াটাকে প্রোটেক্ট করে, প্রিজার্ভ করে এবং ম্যানেজ করে। নাও আমরা যদি এন্টায়ার আমরা আর্লি লাইফ থেকে কালমিনেশন অফ দ্য হুমায়ুনের লাইফ দেখি, তাহলে তিনি দেখব আমরা মুঘল যে সাম্রাজ্য বাবরের তিনি কিন্তু বড় পুত্র ছিলেন হুমায়ুন, এবং তিনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় খুব বেশি স্টেবল একটা এম্পায়ার তৈরি করতে পারেনি, না কি তিনি একটা ফাইন্যান্সিয়াল স্টেবল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন। মেজর ব্যাটেল কি হয়েছিল? তিনি কিন্তু চুনার দুর্গ বা চুনার ফোর্টকে সিজ করেছিলেন 1532-তে, জাস্ট আফটার হিজ করোনেশন। হুমায়ুন কিন্তু এই ভিক্টরি অ্যাচিভ করেছিলেন এগেনস্ট দ্য আফগান, তিনি বিসিস্ট করেছিলেন চুনার ফোর্টকে। ব্যাটেল অফ চৌসার হয়েছিল 1539-এ, যেখানে হুমায়ুন ফেস করেছিলেন ডিফিট বাই দ্য শের শাহ সুরি। শের শাহ সুরির কাছে তিনি হেরে যাওয়ার পর তিনি ব্যাটেল ফিল্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, এবং ব্যাটেল অফ কনৌজ লাস্ট 1540-এর যে যুদ্ধ, এটাকে আমরা অনেক সময় বলি ব্যাটেল অফ বিলগ্রাম, এই যুদ্ধে কিন্তু শের শাহ সুরি কমপ্লিট ভিক্টরি পেয়েছিলেন এবং হুমায়ুনকে বাধ্য করেছিলেন দেশ ত্যাগ করতে বা সাম্রাজ্য ত্যাগ করতে। এরপর বিভিন্ন ধরনের ইন্টারনাল কনফ্লিক্ট লেগেই ছিল হুমায়ুনদের ব্রাদার যদি আমরা ধরি হিন্দল এবং
কামরানের মধ্যে, এবং ফার্দার সেই এই যে ব্রাদারহুড যে কনফ্লিক্ট সেটাও কিন্তু ফার্দার উইকেন করেছিল হুমায়ুনের সাম্রাজ্যকে। নেক্সট, হুমায়ুন বাধ্য হয়েছিল এক্সাইলে যেতে। 15 বছর তিনি কিন্তু তার সাম্রাজ্যের বাইরে ছিলেন এবং সেই সময় কিন্তু শেরশাহ সূরি সাম্রাজ্যে রুল করেছিলেন। এই সময় কিন্তু তিনি যখন এক্সাইলে ছিলেন তিনি কিন্তু বিয়ে করেছিলেন হামিদা বানু বেগমকে এবং তাদেরই সন বা পুত্র সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিল আকবর। পরবর্তীকালে শাহ অব দ্য পার্সিয়ার রাজার থেকে তিনি সাহায্য শিখ করেছিলেন এবং তিনি যখন তাকে সাহায্য করেছিলেন তার হেল্পেই আমরা যদি দেখি হুমায়ুন কিন্তু 1545-এ কাবুল এবং কান্দাহারকে রিক্যাপচার করতে পেরেছিলেন। নেক্সট আমরা যদি দেখি হুমায়ুন নামা, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লিটারারি কন্ট্রিবিউশন, সেটা কিন্তু তার যে সাম্রাজ্য তার লিগাসিকে ডকুমেন্টেড করে এবং এটা কিন্তু লিখেছিলেন তার সিস্টার বা বোন গুলবাদান বেগম। তাহলে হুমায়ুন নামা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, যদি আমরা লিটারেসি বা লিটারারি ওয়ার্ক বা কন্ট্রিবিউশন দেখি সেটা হুমায়ুনের সাথে জড়িত। এই ছিল পুরো কনসেপ্টটা, আমি পুরো জায়গাটাকে ডিসকাস করলাম। নেক্সট, কামিং টু দ্য নেক্সট পোর্শন, ইয়েট এগেন প্লাস্টিক ট্রিটি টক্স ইন দ্য স্টেলমেন্ট। অর্থাৎ রিসেন্টলি আমরা যদি দেখি ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটি আইএনসির একটা গ্রুপ ইন্টারন্যাশনাল ফোরামে প্লাস্টিক কনভেনশনকে নিয়ে কিন্তু সিভিয়ার রাউন্ড অফ টক চলে। এটা ইউনাইটেড নেশনসের যে অফিস জেনিভাতে হয়, এটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পড়ে রাখবে, বিকজ দেয়ার ইজ নো ফার্দার ডেভেলপমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য এলিমিনেশন অফ দ্য প্লাস্টিক, দেয়ার ইজ নো নিড টু গো ডিপার ইন্টু দ্যাট পার্টিকুলার নিউজ। জাস্ট তোমরা দেখবে যে প্লাস্টিক ট্রিটি কোথায় হয়, জেনিভাতে হয়, ইউনাইটেড নেশনসের অফিসে হয়, এবং এখানে কিন্তু আমরা কোনো একটা কনক্রিট নেগোসিয়েশনে পৌঁছাতে পারিনি। নেক্সট, দেয়ার ইজ এ ডিসকাশন অফ দ্য সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিস্টেম। অলরেডি আমি যেহেতু কলেজিয়াম সিস্টেম নিয়ে বারবার আলোচনা করেছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে সুপ্রিম কোর্টে কোনো একজন জাজকে যদি অ্যাপয়েন্ট করতে হয়, হোয়াট ইজ দ্য লিগাল প্রসিডিউর এবং হোয়াট ইজ দ্য প্রসিডিউর মেনশন ইন দ্য ফর্ম অফ দ্য কলেজিয়াম সিস্টেম। এরপরের আমরা জাস্ট আর্টিকেলটা দেখে নেব। দ্য আর্টিকেল ফার্স্ট অফ অল এটা ফ্রন্ট পেজ থেকেই আছে, পিএম কলস ফর সেলফ রিলায়েন্স ফ্ল্যাগস ডেমোগ্রাফিক প্লট। এখানে জিএসটি রিফর্মের কথা বলা হয়েছে। অলসো দেয়ার ইজ এ মেনশন অফ দ্য স্পেশাল ইনসেন্টিভ, যেটা কিন্তু প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের দেওয়া হবে। এমএসএমই সেক্টরকে বুস্ট করার জন্য স্পেশাল রিলিফ ফান্ডকে প্রোভাইড করা হবে, যাতে কিন্তু ইন্ডিয়া অনেকটা বেশি ইকোনমিক্যালি ভায়াবেল এবং রিলায়েন্ট থাকতে পারে। নেক্সট আমরা যদি দেখি, মেড ইন ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জায়গায় ফোকাস করা হয়েছে বাই টিল দ্য এন্ড অফ 2025, যাতে সেমিকন্ডাক্টর চিপে ইন্ডিয়া সেলফ রিলায়েন্সকে অ্যাটেন্ড করতে পারে। নেক্সট আমরা যদি দেখি, 2035 পর্যন্ত বলা হয়েছে ইন্ডিজিনিয়াস এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হবে অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সো দিস ইজ দ্য এন্টায়ার অ্যানালিসিস অফ দ্য নিউজ পেপার। আমরা দেখে নেব যে এডিটোরিয়াল অ্যানালিসিসের কী ডেটা আছে। প্রথমত, দিস ইজ দ্য 15th আগস্ট স্পিচ এবং তার রেসপেক্টিভ ফিগার অফ স্পিচ প্রাইম মিনিস্টার কী বলেছে, অলরেডি ডিসকাসড, সো আই এম স্কিপিং ইট। নেক্সট আমরা যদি দেখি, ডিক্লাইন অফ নক্সালিজম, দ্য পলিটিক্স অফ ইনসার্জেন্সি। এখান থেকে আমরা জাস্ট এই যে ইয়েলো হেডলাইটেড পয়েন্টসগুলো আছে সেগুলোকেই ফোকাস করব, নো নিড টু গো ডিপার ইন্টু দ্যাট এডিটোরিয়াল। বাকি যে প্যারাডাইম শিফটস, এটা কিন্তু ইউনাইটেড স্টেটে যে 25% এক্সট্রা অ্যাডিশনাল ট্যারিফ এবং যার ফলে টোটাল ট্যারিফ হয়ে দাঁড়িয়েছে 50%, এই বিষয়ে এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে এবং বলা হয়েছে একটা প্যারাডাইম শিফট দরকার, আদারওয়াইজ ইন্ডিয়া কান্ট সাস্টেন হিটস ইকোনমিক যে কন্ডিশন। নেক্সট আমরা চলে আসবো এই এডিটোরিয়ালটায়। দেখো, নকশালিজম, আমরা জানি নক্সালিজম বা মায়োইস্ট অ্যাক্টিভিটি ইন্ডিয়ার একটা মোস্ট ক্রুশিয়াল ইস্যু দ্যাট ইজ গোয়িং টু বি অ্যাড্রেসড এবং দ্যাট হ্যাজ বিন অ্যাড্রেসিং বাই সেভারাল ডিকেডস। সেই জায়গায় দাঁড়িয়ে হিস্ট্রি কিন্তু রিমেম্বার করে যে পলিটিক্যাল লিডার্সদের উইলিংনেস, সমস্ত সোশিও ইকোনমিক উইলিংনেস, এবং আমরা যদি বর্তমান জায়গায় দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল বি এ ভেরি মেজর একটা টুল, যার মাধ্যমে কিন্তু আমরা নক্সালিজমকে এলিমিনেট করতে পারি। নাও সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যেখানে অথর হাইলাইট করতে চেয়েছেন, সেটা হচ্ছে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স আমরা যদি ডেটা দেখি তাহলে কিন্তু মিলিটেন্সি কমেছে। আইডিওলজিক্যাল ওরিয়েন্টেশন, যেখানে যে আইডিওলজি নিয়ে মানুষ টেরোরিজম অ্যাক্টিভিটি করে সেটাকে আমরা অনেকটা কার্ভ ডাউন করতে পেরেছি। সোশ্যাল
প্ল্যাটফর্মের সাথে সোশ্যাল মূল স্রোতের সাথে মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছে এবং তার ফলে কিন্তু ডিরেক্ট আমরা দেখতে পেয়েছি যে একটা ডিক্লাইনিং কার্ভ দেখা গেছে ইন দ্য নাম্বার অফ নকশাল অ্যাক্টিভিটিস। মেনলি এখানে আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট হচ্ছে হোম মিনিস্ট্রি, এবং হোম মিনিস্ট্রি ইন্ডিকেট করেছে যে নাক্সালিজম এই আইডিয়াটা ইন নিয়ার ফিউচারে কিন্তু অনেকটাই আমরা মানে এলিমিনেট করতে পারবো এবং উই উইল মুভ টু এ ভেরি ভাইব্রেন্ট আইডিওলজিক্যালি ড্রিভেন মিলিটেন্ট মুভমেন্টকে আমরা কিন্তু এলিমিনেট করবো এবং ইন্টেলেকচুয়ালি সার্ফার ফিলোসফিক্যাল ওয়েতে আমরা একটা স্ট্রং পপুলেশন গড়ে তুলবো। নেক্সট আমরা যদি দেখি ট্রাইবালরা কিন্তু ডিপেস্ট ফরেস্টে যারা থাকে, আরবান পুয়ার যারা থাকে, এরাই কিন্তু দে আর দ্য মোস্ট ফ্র্যাজাইল যারা কিন্তু এই নক্সাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে যেতে পারে। নেক্সট আর একটা জায়গা আইডিয়ালাইজ করা হয়েছে মোস্ট এপিসেন্টার অফ দ্য ভায়োলেন্স আমরা যদি দেখি নক্সাল অ্যাক্টিভিটি, তাহলে সেটা হবে বাস্তার ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়, গাদচিরোলি ডিস্ট্রিক্ট অফ দ্য মহারাষ্ট্র এবং সেভারাল আদার এরিয়া অফ দ্য উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত জায়গায় কিন্তু টার্গেটেড নক্সাল কিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ উই কান্ট এলিমিনেট দ্য মেন এপিসেন্টার্স। নেক্সট আমরা যদি দেখি রেভলিউশনারি বিভিন্ন ধরনের গ্রুপকে আমাদের প্রিভেন্ট করতে হবে। হাই মাইন্ডেড যে সমস্ত নক্সাল আইডিয়ালাইজড আছে তাদের কি রুট কজ, তারা কেন গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে এই ধরনের নক্সাল অ্যাক্টিভিটি বা তারা কেন বন্দুক তুলে নিচ্ছে সেই বিষয়ে কিন্তু আলোকপাত করার কথা এই এডিটোরিয়ালে বলা আছে। এবং সর্বশেষে বলা হচ্ছে বিভিন্ন ধরনের যেমন ল থাকে, লয়ের ফাঁক থাকে, তাই এরকম আমরা বুঝতে হবে ঠিক কোন ফাঁকগুলোকে ইউজ করে সাধারণ মানুষ এখনও সমাজের মূল স্রোতে আসতে চাইছেন না তারা, এবং এই যে আরবান নকশাস এই কনসেপ্টটা এখনও কোথাও গিয়ে রয়ে যাচ্ছে সেই ব্লাইন্ড স্পটগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং আমাদের মেকশিওর করতে হবে এই ধরনের কোনো যাতে ব্লাইন্ড স্পট না থাকে, যাতে কিন্তু আমরা লং টাইমে এই কগনিটিভ ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা একটা সোশিও ইকোনমিক্যালি অ্যাডভান্স সোসাইটি পার্টিকুলারলি এই এপিসেন্টার বা নকশাল হিট এরিয়াগুলো থেকে তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য এন্টায়ার অ্যানালিসিস। নাও আমরা জাস্ট দেখে নেব কিছু ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স। First current affairs is which city is proposed to host the 2030 Commonwealth Game? Option C, Ahmedabad is the correct answer. আহমেদাবাদে কিন্তু 2030 যে কমনওয়েলথ গেম সেটা হোস্ট করার প্রপোজাল আছে, বিকজ ইন্ডিয়ার রেসপেক্টে এই চান্স ইনক্রিজ হয়েছে, কারণ যখন বিড হচ্ছিল অলিম্পিক অ্যাসোসিয়েশনে IOA-তে তখন কানাডা কিন্তু উইথড্র করে ফ্রম ইটস পজিশন। নেক্সট কোয়েশ্চেন, হাউ মাচ সোলার PV মডিউল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ডিড ইন্ডিয়া রিচ? রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ রিচ দ্য 100 gigawatt. অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যেটা একটা মেজর মাইলস্টোন ফর দ্য রিনিউয়েবল এনার্জি সেক্টর হিসেবে চিহ্নিত হয়েছে। পরের কোয়েশ্চেন, ইন্ডিয়া রিসেন্টলি সাইন করেছে একটা কোঅপারেশন এগ্রিমেন্ট উইথ হুইচ আফ্রিকান কান্ট্রি, যাতে কিন্তু ট্রেড টাইকে আমরা স্ট্রেনথেন করতে পারি? অপশন ডি, জামিবিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ইন্ডিয়া রিসেন্টলি এগ্রিড করেছে, সাইন করেছে একটা মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য জামিবিয়া, যাতে কিন্তু ট্রেডকে আমরা প্রমোট করতে পারি, ইনভেস্টমেন্টকে আমরা বুস্ট করতে পারি বিটুইন দিস টু কান্ট্রি। পরের কোয়েশ্চেন, 2025 সালে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্স করেছেন একটা ন্যাশনাল মিশন, যাতে কিন্তু ইলিগাল ইমিগ্রেশন এবং ডেমোগ্রাফিক চেঞ্জকে আমরা অ্যাড্রেস করতে পারি। এই মিশনটার নাম কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পপুলেশন স্টেবিলিটি মিশন। রিসেন্টলি এই মিশনকে লঞ্চ করা হয় এবং এই মিশনের মাধ্যমে ইন্ডিয়ার যে ডেমোগ্রাফিক যে পপুলেশন গ্রোথ সেটাকে আমরা অ্যাড্রেস করব এবং ডেমোগ্রাফিক যে চেঞ্জ ইলিগাল ইমিগ্রেশনের ফলে হচ্ছে সেটাকে আমরা অ্যাড্রেস করব। পরের কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা আমরা যেটা দেখলাম সেটা যেটা অ্যানাউন্স করা হয়েছে সেটা কোন নোডাল ডিপার্টমেন্টের আন্ডারে অপারেট হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, NSDC ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল বা কমিশন। NSDC কিন্তু অপারেট করবে স্কিল ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন এই স্কিমের আন্ডারে পড়বে। Last question of the day, that is the one, what occasion was the announcement of the Equator Prize 2025 made? Actually, option B, International Day of World Indigenous People, এই দিবসটা পালন করার সময়, যেটা আমরা আগস্ট 9 তারিখে ইন্ডিজিনিয়াস পিপলসদের রাইটকে অনার করার জন্য এই ইকুয়েটর প্রাইজকে অ্যানাউন্স করা হয়। So this is the entire analysis from my side for the day of 16th August 2025. Hope you have able to learn something new. Like koro, share koro, subscribe koro to my channel, join koro Telegram channel to get the PDF and also other study materials from my side. দেখো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের
নোটিফিকেশান বেরিয়েছে। সো উই আর অপটিমিস্টিক কি পিএসসি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে 2024-এর অ্যাটলিস্ট নোটিফিকেশান আমাদেরকে খুব শীঘ্র অ্যাটলিস্ট সেপ্টেম্বর মাসে আমরা জানতে পারবো, বা পুজোর পর আমাদের একটা পরীক্ষা হওয়ার আমরা একটা আশা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তোমরা যদি মনে করো WBC সিভিল সার্ভিসের এক্সামিনেশান নিয়ে তোমরা সিরিয়াসলি একবার হলেও ডেডিকেটেডলি প্রিপারেশান নিয়ে দেবে, তাহলে কিন্তু এক্সক্লুসিভ মেন্টারশিপ প্রোগ্রাম তোমরা জয়েন করতে পারো, আমার থেকে পার্টিকুলারলি গাইডেন্স নিতে পারো, সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও আমার তৈরি করা